একটা অতি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। তিলোত্তমাকে কি কারণে খুন করা হয়েছে বা ধর্ষণ করা হয়েছে সেটা আজকে আপনাদের সামনেই তুলে ধরব। এবং এই তিলোত্তমা খুন এবং ধর্ষণ মামলায় একজন ডক্টরও জড়িত, যার নাম এখন বহুভাবে কিন্তু সামনে আসছে। তার নাম সমেত তার ডিটেলসে সমস্ত কিছু বলবো বন্ধুরা। তার আগে নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। 9ই আগস্টের পর থেকে বিগত 9 মাস কেটে গেছে, কিন্তু তিলোত্তমার হত্যাকাণ্ডে এখনো পর্যন্ত সঞ্জয় রায় ছাড়া কেউ সামনে আসেনি। কিন্তু তিলোত্তমার বাবা মা দমে থাকার মানুষ নয়। তারা সুপ্রিম কোর্ট থেকে যখন এই কেসটা হাইকোর্টে নিয়ে এসছে, সেই মুহূর্তে কিন্তু সিবিআই একেবারে নড়ে চড়ে বসেছে। আজকে হাইকোর্টে এই আরজিকর মামলার শুনানি ছিল এবং সেখানে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের প্রশ্নে একেবারে কুপকাত হয়ে গেছে সিবিআই এবার বুঝে গেছে যে তাদের খেলা শেষ। কারণ যেখানে সীমা পাহুজার নাম বারবার করে উঠে আসে, উনি দিল্লিতে এত বড় কেসটা সল্ট আউট করতে পেরেছে, অর্থাৎ নির্ভয়া কেসটা উনি সল্ট আউট করতে পেরেছে। তার পিছনে একটাই কারণ, সেখানে কোনো প্রভাবশালী ব্যক্তিরা জড়িত ছিল না, সেখানে একজন গরিব মানুষ জড়িত ছিল, তাই সেই কেসটাকে সল্ট আউট তারা করতে পেরেছে। কিন্তু এই ক্ষেত্রে অর্থাৎ তিলোত্তমার কেসটার ক্ষেত্রে যখন ইনভেস্টিগেশন করতে চায়, তখন উনি ভালোভাবেই বুঝেছেন যেখানে অনেক বড় বড় মাথারা যুক্ত, এবং ওনার সাহসে কুলায়নি যে এই ইনভেস্টিগেশনটা উনি করবে। তাই এই ইনভেস্টিগেশনটাকে ওনারা দমিয়ে রেখেছে। এবং আজকে হাইকোর্টে পরিষ্কার হয়ে বোঝা গেল যে এই সিবিআই এই তিলোত্তমা কেসটাকে আরো অনেক দূর পর্যন্ত টেনে নিয়ে যেতে চাইছে, যাতে এই কেসটা একসময় ধামাচাপা পড়ে যায়। কিন্তু বিচারপতির প্রশ্নের উত্তরে তারা একেবারে কুপকাত হয়ে গেছে, তাদের আর কোনো পালাবার পথ নেই। এইবার আসল দোষীরা ধরা পড়বে, যেটা তিলোত্তমার বাবা মাও বাইরে বেরিয়ে, অর্থাৎ শুনানি হওয়ার পর তারা বাইরে বেরিয়েও সন্তুষ্ট হয়েছেন যে এতদিনে আমার মেয়ের আসল বিচার শুরু হলো। এতদিন শুধুমাত্র সবাই শুনে গেছে আর কিছুই না, কারণ তিলোত্তমার বাবা মা যে 54টি প্রশ্ন বিচারপতির কাছে রেখেছেন, সেই প্রশ্নের উত্তর কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এবার সবার প্রথমে আগে আপনাদের বলি যে একজন ডক্টরের নাম, যেই ডক্টরের নাম এখন বারবার উঠে আসছে, তিলোত্তমা হত্যাকাণ্ডে সেই ডক্টর জড়িত ছিল। এটা আপনাদেরকে বলে রাখি, এটা সত্য না মিথ্যে তা এখনো পর্যন্ত আমি যাচাই করিনি, তবে একটা পোস্ট খুব পরিমাণে ভাইরাল হচ্ছে এবং একজন ডক্টরের নাম খুব পরিমাণে ভাইরাল হচ্ছে। সেটা ইনভেস্টিগেশন করে বের করুক সিবিআই, যেটা সত্য না মিথ্যে। কারণ একজন ডক্টর যিনি এখন নেপালে পলাতক, একজন প্রেমিকার নাম খুবভাবে আর্যকরে ভাইরাল হচ্ছিল মাঝখানে, এবং যেখানে বলা হচ্ছে একটা পোস্ট যেখানে প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়েছে, সে পোস্টে বলা হচ্ছে যে একজন ডক্টর, উনি কোনোদিনও হসপিটালে আসতেন না, উনি বাড়ি বসেই কাজ করতেন, এবং ওনার নাম নিতেও হসপিটালে কেউ দুবার নাম নিতেও ভয় পেত, যে উনি হসপিটালে আসেন না, কাজ করেন না, এইসব কথা বলতেও ভয় পেত। এবং কেউ যদি বলেও ফেলতো, তাকে থ্রেট দেওয়া হতো। মানে কত বড় কি পাওয়ার একজন হলে সে এই ধরনের করতে পারে। তিনি আবার টিএমসি জেনারেল একজন সেক্রেটারি ছিলেন, তার মানেই বুঝতে পারছেন পাওয়ার কতটা। আর যার জন্যই তার নাম নিতেও মানুষে ভয় পেত। এবং যেটা শোনা যাচ্ছে যে সেই রাত্রেবেলা নাকি ওই হসপিটালে ওই ডক্টর উপস্থিত ছিল, যার নাম অভিষেক সেন। কারণ এই একটা পোস্ট বারবার যেটা ভাইরাল হচ্ছে, সেটা এবার যাচাই করা সিবিআই এর কাজ। সিবিআই যাচাই করুক যে সেই দিন সেই রাত্রে সত্যি কি সে ডক্টর ছিল, নাকি এটা একটা একটা ভুয়ো ঘটনা বা ভুয়ো রটনা রটছে। সেটা এখন ইনভেস্টিগেশন করা সিবিআই এর কাজ। কারণ এখন যেটা শোনা যাচ্ছে, তিনি এখন নেপালে রয়েছেন, পালিয়ে বেড়াচ্ছেন। উনি কলকাতায় আছেন না নেপালে রয়েছেন, সেটা আবার ইনভেস্টিগেশন করুক। এবার আপনাদের বলি যে আজকে তিলোত্তমাকে অ্যাকচুয়ালি কি কারণে মারা হয়েছিল। তার আগে আপনাদের বলে রাখি যে এই আরজিকরে যে মামলাটা আজকে হাইকোর্টে শুনানি ছিল, সেখানে তীর্থঙ্কর ঘোষের যে এজলাসে মামলাটা চলছিল, সেখানে বিচারপতি এমন কিছু প্রশ্ন সিবিআইকে করেন যার উত্তর সিবিআই দিতে পারেনি। সিবিআই প্রথমেই প্রশ্ন করেন যে এটা গণধর্ষণ নাকি একক ধর্ষণ, যেখানে সিবিআই তার
অর্থাৎ সিবিআই এর যে সমস্ত প্রশ্নগুলো উপস্থাপনা করেছেন সেগুলো কিন্তু এটা মানে সেগুলো পরিষ্কার ছিল না যে এটা গণধর্ষণ হয়েছে নাকি একক ধর্ষণ হয়েছে। তাতে বোঝা যাচ্ছে যে তাদের ইনভেস্টিগেশন তারা কি করেছে সেটা তো আমরা সবাই দেখতে পাচ্ছি যে ইনভেস্টিগেশনে তারা কি করেছে। তারা এখনো পর্যন্ত চার্জশিট গঠন করতে পারেনি, শুধু মানে তারা বলছে ইনভেস্টিগেশন এখনো সময় দিতে হবে, এখনো সময় দিতে হবে। আর কতদিন? যেটা আপনাদের প্রথমেই বললাম, সিবিআই চায় এই আরজি কর মামলাটাকে অনেক দূর পর্যন্ত টেনে নিয়ে যেতে, যাতে এটা ধামাচাপা পড়ে যায়। বিচারপতি আরো প্রশ্ন রেখেছেন। তিনি বলেছেন, যদি এটি গণধর্ষণ হয় তাহলে আরো যারা জড়িত তারা কোথায়? ফলে সন্দেহভাজকদের নামও সিবিআই দিতে পারেনি। ভাবতে পারেন, সিবিআইকে প্রশ্ন করা হয়েছে যে এটা যদি গণধর্ষণ হয় তাহলে একজনের নাম তো সামনে এসে, বাকিরা কোথায়? সন্দেহভাজকজনক কারণ নাম সিবিআই কিন্তু বলতে পারেনি যে না এ হতে পারে বা ও হতে পারে। হাস্যকর। ওই একজনের নাম দিয়েই এই কেসটাকে দফারফা করতে চেয়েছিল তারা, কিন্তু না, এটা হবে না। কারণ আমরা দেশবাসী, আমরা রাজ্যবাসী যেইভাবে প্রতিবাদ করছি তাতে কেনই আমরা মানব যেটা আমরা জানি যেটা কখনোই একজনের দ্বারা সম্ভব নয়। বাকি দোষীরা কেন এভাবে মুক্ত আকাশের নিচে ঘুরে বেড়াবে? প্রত্যেকজনকে শাস্তি পেতেই হবে, সামনে আসতেই হবে। এবং বিচারপতি সিবিআইকে ভৎসনা করেন। এই সিবিআইকে আর কোথায় কোথায় যে ভৎসনা পেতে হবে সেটা একমাত্র ভগবানই জানে। কারণ সিবিআইকে নিম্ন আদালত শিয়ালদাতেও ভৎসনা পেতে হয়েছিল, আর এখানে অর্থাৎ হাইকোর্টেও প্রথম দিন শুনানিতেই তাদের ভৎসনা পেতে হয়। এবং তিনি বলেন শুধুমাত্র রিপোর্ট চাই না, কেস ডায়েরি কোথায়? কেস ডায়েরিও দিতে হবে। মানে বুঝতে পারছেন বন্ধুরা যে কেস ডায়েরিও দেওয়া হয়নি, কতটা মানে নির্লজ্জকর একটা ব্যাপার হয়ে গেল। বিচারপতি আরো প্রশ্ন করেন, বলেছেন যেহেতু এক ব্যক্তি সাজা হয়েছে তাহলে এই ঘটনায় কি কি ধারায় চার্জশিট গঠন করা হয়েছে সেটা দেখাও। চার্জশিট পর্যন্ত এখনো পর্যন্ত সিবিআই দিতে পারেনি। আজ দেব, কাল দেব, পরশু দেব করে করে এখনো পর্যন্ত একটা চার্জশিট গঠন করতে পারেনি, সেগুলো পর্যন্ত দেখানো যায়নি। আবার তিনি বলেন, এই সাজাপ্রাপ্ত ব্যক্তির একমাত্র অভিযুক্ত নাকি অন্য কেউ এর সঙ্গে জড়িত আছে সেই নামটা বলো, কিন্তু সেই নামটাও সিবিআই বলতে পারেনি। এমনটাই তদন্ত হয়েছে। 9ই আগস্টের ঘটনার পর থেকে এই তদন্ত কিভাবে প্রভাবিত করতে হয় সেটা মনে হয় এই রাজ্য সরকার সবথেকে ভালো জানে। এবং এই রাজ্য সরকারের কৌশলীরা যা তারা ভালোভাবেই বুঝতে পারছে যদি এটা এই ইনভেস্টিগেশনটা রিওপেন হয় তাহলে বড় বড় মাথারা, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন বড় বড় মাথারা কিন্তু বেরিয়ে যাবে, বিনীত গোয়েলের মতন বড় বড় মাথার নাম চলে আসবে। তার জন্য রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি তো এক ধাপ এগিয়ে গিয়ে বলেন, হুজুর এটা কি করে সম্ভব? আমাদের কোনো আপত্তি নেই। আদালতকে কিভাবে ট্রায়াল শেষে আবার তদন্তের নির্দেশ দেয়? এত বড় অপদার্থ যে এই ধরনের প্রশ্ন করে। এইদিকে আমাদের রাজ্য সরকার বলছে এই ইনভেস্টিগেশনে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আর একদিকে ইনভেস্টিগেশনে বাধা দিচ্ছে। ভাবতে পারো কি রাজ্য আমাদের। তারা বুঝতে পারছে যে তারা কিভাবে ফাঁসবে, কারণ নির্যাতিতাকে যেভাবে খুন করা হয়েছে সেভাবে খুন করা কিন্তু মোটেও ছিল না। এবার আপনাদের বলি যে তিলোত্তমাকে কিন্তু মানে কেন খুন করা হয়েছে, যেটা তিলোত্তমার মা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে আমার মেয়েকে কিন্তু ধর্ষণ করা মোটিভ ছিল না, আমার মেয়েকে খুন করা মোটিভ ছিল। কারণ আমার মেয়ে এই আরজিকরের দুর্নীতি, আরজিকরের বিষ মেশানো ওষুধদের কথা জানতে পেরে গেছিল, যেটা অতি নিম্নমানের, যেটা রোগীদের দেওয়া হচ্ছিল, আর যার জন্য তার আন্ডারে থাকা বেশ কিছু রোগী কিন্তু মানে আরো শরীর খারাপ হয়ে যাচ্ছিল, আর যার প্রতিবাদ করাতে তাকে এই পৃথিবী থেকে সরিয়ে ফেলার একটা প্ল্যান করা হয়েছিল বন্ধুরা। তাকে কিন্তু ধর্ষণ করা মোটিভ ছিল না, তাকে খুন করাই মোটিভ ছিল। বুঝতে পারছেন বন্ধুরা যে তিলোত্তমাকে কেন
মারা হয়েছিল, তিলোত্তমাকে কেন পৃথিবী থেকে শেষ করা হয়েছিল। শুধু তাই নয়, তিলোত্তমা আরও বেশ কিছু জিনিস জেনে গেছিল, যেগুলো এই থ্রেড কালচার চলছিল এবং নির্মমানের মানে রিইউজ করা ইনজেকশন, স্যালাইন এগুলো চলছিল, এবং যার কথা তিলোত্তমা একজন মনোবিশেষজ্ঞকেও কিন্তু বলে গেছিলেন যে তাকে কিভাবে শারীরিক মানসিকভাবে বিধ্বস্ত করে তারপরে তাকে শেষ করে দিতে হবে। তার জন্য তার ডিউটি বাড়িয়ে দেওয়া হয়েছিল, তার জন্য তার আরও কাজ বাড়িয়ে দেওয়া হয়েছিল, যাতে সে একবারও নিস্তার না পেতে পারে। মানে তাকে মারার আগে কিভাবে প্রি প্ল্যান করা হচ্ছিল, বুঝতে পারছেন? যেটা তিলোত্তমাও বুঝতে পারছিল যে তার মাথায় অনেক বড় একটা বিপদ আসতে চলেছে, কিন্তু সে বুঝতে পারেনি যে তার মাথায় এত বড় বিপদ তাকে পৃথিবী থেকে সরে যেতে হবে। সে যদি বুঝতে পারতো তাহলে হয়তো আজকে আমাদের সবার মাঝে তিলোত্তমা বেঁচে থাকতো এবং আসল দোষীরা যারা এগুলো সাথে যুক্ত তারা ফেসে যেত। আপনাদেরকে জানিয়ে রাখি যে ভারতের ন্যায় সংহিতার ৭০ ধারা অনুযায়ী তদন্ত করা হয়েছে কিনা সেটাও কিন্তু বিচারপতি জানতে চেয়েছেন সিবিআইয়ের কাছে, যে এইটা সংহিতার ৭০ ধারা অনুযায়ী এই তদন্ত কি চলেছে। অপরদিকে নির্যাতিতার পরিবারের আইনজীবী সাবিব আহমেদ এবং সুদীপ্ত মৈত্র তার যে মানে সওয়াল করতে গিয়ে বলেন কোনো সিসিটিভি ফুটেজ সঠিকভাবে পাওয়া যায়নি এবং প্রচুর তদন্তের ফাঁক রয়েছে, এবং সিবিআইয়ের পরবর্তী তদন্তে আদালত যাতে নজরদারি চালায় সেই আর্জিও কিন্তু জানানো হয়েছে। সিবিআইয়ের আইনজীবী জয়দীপ মজুমদার আগামী 28শে মার্চ যে শুনানির দিন ধার্য করা হয়েছে সেদিনকে তারা কেস ডায়েরি জমা দেবেন বলে বলেছেন, আশ্বাস দিয়েছেন। অর্থাৎ 28শে মার্চ যে নেক্সট হিয়ারিং বা শুনানি রয়েছে হাইকোর্টে সেদিনকে মানে তারা কেস ডায়েরিটা জমা দেবেন। অপরদিকে রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো বুঝেই ফেলেছে অলরেডি যে এইবার তারা পুরোপুরি ফাঁসতে চলেছে, কারণ এইবার ইনভেস্টিগেশন রিওপেন হচ্ছে এবং নতুন করে চালু হলে তাহলে বড় বড় মাথা, এবং বলেই দিয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ওই একজনই মমতা বন্দ্যোপাধ্যায় ফেসে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় ফেসে গেলে তার সাথে সাথে বিনীত গোয়েল অনেকে কিন্তু সামনে তাদের নাম চলে আসবে। এবার দেখবার পালা যে সিবিআই কি ইনভেস্টিগেশনে পরিবর্তন আনতে পারে এবং কি রিওপেন করতে পারে, এবং হাইকোর্টে যে মামলাটি গেছে সেখানে বিচারপতির তত্ত্বাবধানে কি কি আসতে চলেছে আমাদের সেই দিকে এবার চোখ থাকবে, এবং আমরা আশ্বাস করব যে এইবার বিচার পাবো আমরা। তো চলুন বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্তই। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য নমস্কার।